মুভির শুরুতে একটি কোর্টের দৃশ্য দেখানো হয়। সেখানে একটি মামলার ট্রায়াল চলছিল। একটি মেয়ে আসামির পক্ষে লড়ছিল। মেয়েটি জজকে পুরো ঘটনাটি প্রথম থেকেই বলতে শুরু করে। একজন মানসিক প্রতিবন্ধী বাবা, যার নাম ছিল ইয়ং, আর ছোট্ট একটি সুন্দর মেয়ে ইসুন। বাবা ইয়ং একটি মার্কেটে পার্কিং লটে খুব সামান্য পরিমাণ বেতনে কাজ করত, কিন্তু তাদের মধ্যে সুখের কোনো অভাব ছিল না। বাবা মেয়ের খুবই ভালো ছিল, কারণ তাদের মধ্যে ভালোবাসা ছিল অনেক বেশি। আর এই বাবা মেয়ের এই পৃথিবীতে আর কেউ ছিল না। মেয়ে ইসুনের স্যালমন ব্র্যান্ডের একটি ব্যাগ খুব পছন্দের ছিল, কিন্তু তারা তো ছিল গরিব। ইসুনের বাবা প্রতিদিন টাকা জমাতো তার মেয়েকে তার প্রিয় ব্যাগটি কিনে দেওয়ার জন্য। বাবা মেয়ে প্রতিদিন ওই দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো আর ব্যাগটিকে দেখতো। তারা খেয়াল করতো শেষ ব্যাগটিও বিক্রি হয়ে যায় কিনা, কারণ তারা তো অনেক দিন ধরে টাকা জমাচ্ছে ওই ব্যাগটিকে কেনার জন্য। কিন্তু গরিব মানুষের ভাগ্য যা হয় আর কি, পরের দিন সত্যি সত্যি শেষ ব্যাগটিও বিক্রি হয়ে যায়। শহরের কমিশনার ওই ব্যাগটিকে কিনে ফেলে। এটা দেখে বাবা মেয়ে দুজনে ওই দোকানে ঢুকে পড়ে। বাবা ইয়ং ওই লোকটিকে রিকোয়েস্ট করতে থাকে ব্যাগটি না কেনার জন্য। ইয়ং মানসিক প্রতিবন্ধী থাকায় তার রিকোয়েস্টের অ্যাপ্রোচটাও তেমন একটা ভালো ছিল না, তাই লোকটা ইয়ংকে মেরে দোকান থেকে বের করে দেয়। এর কিছুদিন পর কমিশনারের মেয়ে ইয়ংকে একটি পার্কিং লটে দেখতে পায়। সে তার কাছে যায় আর জিজ্ঞেস করে, আঙ্কেল, আপনি কি ওই ব্যাগটিকে খুঁজে পেয়েছেন? আরও বলে, আঙ্কেল, সেম আরও একটি ব্যাগ আছে শহরে অন্য একটি দোকানে, আপনি আমার সাথে চলুন, আমি দেখিয়ে দিচ্ছি। সহজ সরল ইয়ং ওই বাচ্চা মেয়েটির পিছে পিছে হাঁটতে থাকে। যাওয়ার সময় হঠাৎ কমিশনারের মেয়ে অ্যাক্সিডেন্টলি ওখানেই মারা যায়। আর ঠিক ওই সময় ওই পথ দিয়ে এক মহিলা হেঁটে যাচ্ছিল। পথচারী মহিলাটি দেখতে পায় ইয়ং ওই বাচ্চা মেয়েটির মুখে ফু দিচ্ছে, যেটা দেখতে দূর থেকে কিছুটা খারাপ দেখাচ্ছিল। মহিলাটি ইয়ংকে ভুল বুঝে সে ওখান থেকে পালিয়ে পুলিশকে ফোন করে দেয়। আর ইয়ংকে গ্রেফতার করা হয় শিশু নির্যাতন ও খুনের দায়ে। থানায় নিয়ে আসার পর ইয়ং বুঝতেই পারে না তাকে কেন থানায় ধরে নিয়ে আসা হয়েছে। সে বারবার বাড়ি যেতে চায়, কারণ তার মেয়ে বাড়িতে একা একা তার জন্য অপেক্ষা করছে। এদিকে ইয়ং এর এসব কাণ্ড দেখে ইয়ংকে পুলিশ আরো মারধর করতে থাকে। অন্যদিকে কমিশনের মেয়েকে খুন হয়েছে শুনে থানার বাইরে অনেক মিডিয়া চলে আসে, আর এসব দেখে ইয়ং আরো বেশি ঘাবড়ে যায়। এদিকে বাড়িতে ইসুর তার বাবার জন্য এখনো অপেক্ষা করে আছে। তার বাবা না ফেরায় ইসুর পরের দিন একা একা স্কুলে যায়। ইসুর যখন একা একা স্কুলে যাচ্ছিল তখন সে দেখতে পায় ওই ক্রাইম স্পটে তার বাবাকে নিয়ে আসা হয়েছে। ভিড়ের মধ্য থেকে ছোট্ট মেয়েটি তার বাবাকে দেখছিল। ইয়ং পুলিশকে দেখাচ্ছিল আসলে ওই দিন কি হয়েছিল, কিন্তু ইয়ং এর মাথায় সমস্যা থাকার কারণে তার দেখানো অঙ্গিভঙ্গি কিছুটা দৃষ্টিগত ছিল। আর পুলিশের অতিরিক্ত জেরায় সে ভয় পেয়ে কিছু ভুল করে বসে, যেটা দেখে সবাই তাকে ভুল বুঝে। তারা সবাই বিশ্বাস করে নেয় যে ইয়ং মেয়েটিকে খুন করেছে। এরপরই ইয়ংকে তার মেয়ের সামনে দিয়ে আবারও থানায় নিয়ে যাওয়া হয়। আর প্রাথমিকভাবে তার দোষ প্রমাণ হওয়ায় তাকে জেলে পাঠানো হয়। কিন্তু বেচারা এখনো বুঝতেই পারছে না তার সাথে কি হচ্ছে। সে জেলের মধ্যে টেলিফোন দেখে তার মেয়েকে কল করতে যায়, কিন্তু তার উপর তো খুব খারাপ একটা অপবাদ দেওয়া হয়েছে, তাই জেল প্রধানও তাকে অনেক ঘৃণা করে। সে তাকে কল করতে না দিয়ে উল্টো তাকে অনেক মারে। এরপরেই তাকে একটি সেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়, যার নাম্বার ছিল 7। সেল নাম্বার 7-এ এর আগেও আরো 5 জন আসামি ছিল। সেলের বাকিরা যখন জানতে পারে ইয়ং একটি ছোট্ট মেয়ের সাথে খারাপ কাজ করার দায়ে এখানে এসেছে, তখন তারা ইয়ং বেচারাকে প্রচন্ড মারধর করে। অন্যদিকে ইসুন তার বাবার অপেক্ষায় না থেকে সে বাবার জন্য একটি চিঠি লিখে দরজায় রেখে যায় এবং সে একটি শিশু আশ্রয় কেন্দ্রে চলে যায়, কারণ সে নিজেও জানে না তার বাবা কবে ফিরবে। এদিকে জেলে এক করুণ অবস্থাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যেটা দেখতে কিছুটা ফানি হলেও আসলে এটাই বাস্তব। তারা ফুটবলের মধ্য দিয়ে বাইরে থেকে অনেক জিনিস আদান প্রদান করত গার্ডদের চুপ ফাঁকি দিয়ে। একদিন ইয়ং এর সেলের আসামিদের ইয়ং এর প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। একটি গ্যাং ফাইটের মধ্যে ইয়ং তার জীবন বাজি রেখে তার সেলের এক বসকে বাঁচিয়ে দেয়, আর এর ফলে ইয়ং প্রচন্ড আহত হয়। এদিকে সেলের বস তার এই কাজের জন্য খুবই খুশি হয়, আর সে ইয়ংকে জিজ্ঞেস করে, আমি তোমার জন্য কি করতে পারি বলো। ইয়ং বলে, আমি শুধু আমার মেয়ে ইসুনকে দেখতে চাই। এরপর সেলের বস একটি গানের দলের সাথে ইসুনকে জেলে নিয়ে আসে।
যদিও ওই সেলের অন্য কয়েদিরা এটাকে মোটেও ভালো চোখে দেখে না। কিন্তু ইসুনের মায়াবী আচরণ আর বাবা মেয়ের অকৃত্রিম ভালোবাসা দেখে তাদের মনও গলে যায়। কিন্তু এইদিকে টাইমলি ইসুনকে ফিরিয়ে দিতে পারে না, তাই গানের দলটি ইসুনকে ছাড়াই ফিরে যায়। এরপর ইসুন আবারও ফিরে আসে সেল নাম্বার 7-এ। কিন্তু অন্যান্য কয়েদিরা শাস্তির অনেক ভয় পাচ্ছিল। তাদের এই জন্য হয়তো অনেক বড় সাজা হতে পারে, কিন্তু চাঁদের টুকরো মেয়ের সবার মন কেড়ে নেয়। ইসুন সবার সাথে ওই সেল নাম্বার 7-এ থেকে যায়। পরের দিন গার্ডরা যখন চেকিংয়ে আসে তখন ইসুনকে লুকানোর দৃশ্য ছিল খুবই হাস্যকর। আজ আবার ইসুনকে জেল থেকে বের করার চেষ্টা করা হয়, কিন্তু আজ ভুল গানের দল এসেছে, অর্থাৎ গতকাল যারা এসেছিল তারা আজ আসেনি। তারা এবারও ব্যর্থ হয়ে যায়। অন্যদিকে জেল প্রধান গতকালকের ছবিগুলো মন দিয়ে দেখছিল। তখন সে লক্ষ্য করে শুরুতে একটি ছোট্ট মেয়ে ছিল, কিন্তু অনুষ্ঠানের শেষের দিকে ওই মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায়নি। তাই জেল প্রধানের সন্দেহ হয়। সে ওই বাচ্চা মেয়েটিকে পুরো জেলে খুঁজতে থাকে, আর কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর মেয়েটিকে তারা পেয়ে যায়। এরপর ইসুনকে একটি আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, আর ইয়ংকে অনেক শাস্তি দেওয়া হয়, তাকে অনেক মারা হয়। এরপর তাকে একটি স্পেশাল সেলে রাখা হয়। কিছুদিন পরে ওই জেলে একজন কয়েদির কারণে আগুন লেগে যায়। তখন জেল প্রধান ওই কয়েদিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে। সে যখন বাঁচাতে যায় জেল প্রধান নিজেই সেখানে আটকে পড়ে, আর তখন ইয়ং নিজের জীবন বাজি রেখে ওই জেল প্রধানকে বাঁচায়। আর যখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয় তখন সে বারবার ডক্টরকে অনুরোধ করতে থাকে, প্লিজ আপনি জেল প্রধানকে বাঁচান। যখন জেল প্রধানের জ্ঞান ফিরে আসে সে সবকিছু জানতে পারে, আর এই প্রথম তার মনে সন্দেহ হয় আসলে ইয়ং অপরাধী কিনা। তখন ডক্টর একই কথা বলে। ডক্টর বলে, আমার তো মনে হয় না এমন ভালো একটি মানুষ কোনো অপরাধ করতে পারে, আর নিজের মেয়ের বয়সী মেয়ের সাথে খারাপ কাজ করা তো ইম্পসিবল বিষয়। সব মিলিয়ে জেল প্রধান ইয়ং এর কেসটা ইনভেস্টিগেট করতে থাকে। অন্যদিকে ইসুনের স্কুল শিক্ষিকা লি যখন জানতে চায় কেন তুমি স্কুলে নিয়মিত আসো না, তখন বাচ্চা মেয়ে ইউসুন লিকে ওই জেলখানায় নিয়ে যায় আর তার বাবার সাথে দেখা করে। আর প্রথম দেখায় লি বুঝে যায় ইসুনের বাবা কোনো অপরাধী নয়, আসলে সে একজন মানসিক প্রতিবন্ধী। সে ভেবে উঠতে পারে না যে ব্যক্তি তার মেয়েকে এত পরিমাণ ভালোবাসে সে এরকম একটি অপরাধ কিভাবে করতে পারে। সে কোনোভাবে বিশ্বাস করতে পারে না। আর জেল প্রধানও তখন সেখানে ছিল। সে সব বিষয় নিজের চোখে দেখে। তার মনের সন্দেহগুলো বাস্তবে পরিণত হয়। সেভাবে এই ব্যক্তি কোনোভাবেই অপরাধী হতে পারে না। এইদিকে বাবাহীন ইসুন বাবার অভাবে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিল, তাই তাকে হসপিটালে ভর্তি করানো হয়। আর তখন সেখানে জেল প্রধান আসে তার সাথে দেখা করতে। তখন বাচ্চা মেয়েটি জেল প্রধানকে বলে, প্লিজ আঙ্কেল আমাকেও তুমি গ্রেফতার করো, তাহলে অ্যাটলিস্ট আমি আমার বাবার সাথে থাকতে তো পারবো। আমার বাবা ছাড়া না এই পৃথিবীতে আমার কেউ নেই। আমাকে যদি আপনি ধরে নিয়ে যান অ্যাটলিস্ট আমি আমার বাবার সাথে তো ঘুমাতে পারবো। এসব কথা শুনে জেল প্রধানের চোখে পানি চলে আসে। সে সব কিছুই বুঝে যায়, আর তার মন ছুঁয়ে যায় বাচ্চা মেয়েটির জন্য। তিনি সেখান থেকে জেলে ফিরে আসে। এরপর থেকে ব্যবস্থা করে দেয় যেন বাবা মেয়ে নিয়মিত দেখা করতে পারে। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন ইয়ং জেল প্রধানের রুমে কাজ করছিল। তখন জেল প্রধান সেখানে চলে আসে আর ইয়ংকে জিজ্ঞেস করে, তুমি কমিশনার মেয়েকে কেন মেরেছ? তখন ইয়ং কি উত্তর দেয় সেটা দেখানো হয় না, কিন্তু জেল প্রধান মুখ দেখে বোঝা যাচ্ছিল ইয়ং এমন কিছু বলেছিল যেটা শোনার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। জেল প্রধান আরো গভীরভাবে সে কেসটিকে ইনভেস্টিগেট করতে থাকে, আর সে জানতে পারে ইয়ং যে জবানবন্দি দিয়েছিল সেটা ছিল পুলিশের মিথ্যে সাজানো। কারণ ইয়ং তো ছিল মানসিক প্রতিবন্ধী, তার পক্ষে এত সূক্ষ্ম আর এত বড় একটি জবানবন্দি দেওয়া সম্ভব না। সে বুঝতে পারে ইয়ংকে ফাঁসানো হয়েছে। এরপর জেল প্রধান অসহায় বাবা আর মেয়ের প্রতি এক অদ্ভুত ভালোবাসা অনুভব করতে থাকে। সে মেয়ে ইসুনকে নিয়ে যেত বাবার সাথে দেখা করাতে। অন্যদিকে সেলের অন্যান্য কয়েদির সাথেও ইসুনের এক অদ্ভুত মায়াবী বন্ধন সৃষ্টি হয়। আর ইসুন ছিল ওই সেলের সবার মধ্যমণি আর তাদের ভালো থাকার একমাত্র কারণ। বাচ্চা মেয়ে ইসুন ওখানে সবাইকে পড়াতো। একদিন ইসুন লুকিয়ে একটি মোবাইল নিয়ে আসে। সে মোবাইল দিয়ে ওই সেলে থাকা এক কয়েদি ও তার সদ্য হওয়া সন্তানের কথা বলিয়ে দেয়। বাবা তার সদ্য হওয়া সন্তানের আওয়াজ শব্দ শুনে আবেগভূত হয়ে পড়ে। সে অনেক খুশি হয়। এখন ইয়ং আর ইসুন ওই জেলে সবার প্রিয় হয়ে ওঠে।
তাদের কেউ ভালোবাসে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না জেলখানায়। এদিকে ইয়ং এর সাথে কয়েদিরা জানতে চেষ্টা করছিল আসলে কি ঘটেছিল ওই দিন। তখন তারা পুরো বিষয়টা বুঝতে পারে। ওই দিন আসলে প্রচন্ড ঠান্ডা ছিল, 18 ডিগ্রি সেলসিয়াস, যার ফলে রাস্তায় জমে থাকা পানিগুলো সব বরফে পরিণত হয়, যার কারণে রাস্তা ছিল পিচ্ছিল। আর যখন ইয়ং কমিশনারের মেয়ে পিছু পিছু হাঁটছিল তখন সে প্রথমেই পড়ে যায়, যার কারণে সে কমিশনারের মেয়ে থেকে কিছুটা পিছু পড়ে। আর টের পায় সামনে গিয়ে কমিশনারের মেয়েও পড়ে গিয়েছে। আর পড়ার সাথে সাথে আরও একটি শব্দ হয়, আর তা ছিল ইট। আর তা ছিল কমিশনারের মেয়েটি যখন পড়ে যায় তখন উপর থেকে একটি ইট মেয়েটির মাথায় এসে পড়ে। আর সেই পুরো ঘটনায় ছিল একটি দুর্ঘটনা মাত্র। আর জেলখানার বস তখন জিজ্ঞেস করে, তাহলে তুমি ওই মেয়েটির প্যান্ট কেন খুলছিলে? তখন ইয়ং বলে, আমি যেখানে কাজ করি সেখানে যখন আমাদের সেফটি ইন্ট্রোডাকশন শেখানো হয়েছিল তখন আমাদের শেখানো হয় যখন কোনো ব্যক্তি অজ্ঞান হয়ে যায় তখন ওই ব্যক্তি জামা কাপড় খুলে দিতে হয় এবং খুলে ঢিলেঢালা করে দিতে হয়, যার ফলে তার রক্ত সঞ্চালন ভালো হয়। আর আমি এটাই করেছিলাম, আমি বাচ্চা মেয়েটিকে বাঁচানোর চেষ্টাই করেছিলাম। এরপরেই দৃশ্য চলে আসে বর্তমানে। সেখানে ওই কেসে শুনানি চলছিল। তখন ওই কেসে থাকা উকিল মেয়েটি ওই সময়ে থাকা সেল নাম্বার 7-এ সকল কয়েদিকে কোর্টে হাজির করে নিয়ে আসে আর তাদের জবানবন্দি নিতে চায়। তখন অপরপক্ষের উকিল বিচারকদের কাছে প্রশ্ন করছিল, এরা হচ্ছে সবাই অপরাধী, তাদের সাক্ষ্য আসলে কতটা গ্রহণযোগ্য। তখন ওই সেলের বস ওই উকিলকে উদ্দেশ্য করে বলে, আইনের কোথায় লেখা আছে যে একবার জেলে গেলে তারা সত্যি কথা বলতে ভুলে যায়? এরপর ওই জেল প্রধানকে কোর্টে সাক্ষী দেওয়ার জন্য আনা হয়। জেল প্রধান বলতে শুরু করে, আমি যখন পূর্ব কেসটিকে আবারও রিইনভেস্টিগেশন করতে ওই পুলিশ কমিশনারের কাছে যাই তখন পুলিশ কমিশনার পুরো ইনভেস্টিগেশনটিকে বাতিল করে দেয়। তখন আমি তার চোখে মুখে প্রবল ঘৃণা আর প্রতিশোধের আগুন দেখেছিলাম, যার বলি হয়েছে ওই নিরীহ ব্যক্তিটি। জেলখানায় থাকা সকল কয়েদি ইয়ং এর পক্ষ হয়ে ফাঁকা খাতায় সাইন করেছিল যাতে ইয়ং মুক্তি পায়। এরপর জেল প্রধান যখন ওই কাগজগুলো ইয়ং এর উকিলকে দেয় তখন উকিল বলে, এগুলো কোনো কাজেই আসবে না। আর যেদিন ফাইনাল বিচারের দিন ছিল সেদিন অবৈধভাবে ইয়ংকে পুলিশ কমিশনার আলাদা একটি সেলে নিয়ে গিয়ে প্রচন্ড মারে। আর কমিশনার তাকে বলে, যদি তুমি স্বীকার না করো যে তুমি অপরাধটা করেছো তাহলে তোমার ছোট্ট মেয়ে ইউসুনকে আমরা মেরে ফেলবো। আর এসব শুনে ইয়ং বেচারা তার বন্ধুদের শিখিয়ে দেওয়া কথাগুলো না বলে দোষগুলো স্বীকার করে নেয়, যার ফলে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। আর এত কিছু দেখেও ইয়ং এর উকিল চুপ করে বসে থাকে। আর তখন বুঝতে বাকি থাকে না যে সেও কমিশনারের লোক। অসহায় বোকা মানুষটির উপরে এমন অবিচার দেখে জেল প্রধান সহ সবাই অনেক ক্রোধে এবং কষ্টে ফেটে পড়ে সেখানে। কিন্তু তাদের কিছুই করার ছিল না, কারণ ইয়ং নিজের মুখে স্বীকার করেছে সে সব অপরাধ করেছে। কিন্তু কেউ বুঝতেই পারল না অসহায় বোকা বাবাটি তার মেয়েকে বাঁচানোর জন্য নিজের জীবন ত্যাগ করেছে। এরপর জেল প্রধান ইসুনকে দত্তক নেয় আর প্রতিদিন নিয়ে আসেন ইয়ং এর সাথে দেখা করানোর জন্য। বাবা মেয়ে অকৃত্রিম ভালোবাসা আর কাউকে হাসায় না। বাবা মেয়ের আনন্দের কাটানোর দৃশ্যগুলো অন্যদের চোখের কোণে জল নিয়ে আসে, কারণ ওই নিষ্পাপ মেয়েটি ও অসহায় বোকা বাবাটার ভালোবাসা দৃশ্যগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তারা আর দুজন দুজনকে বেশি দিন দেখতে পারবে না। আর এই বিষয়টা এই দুজন মানুষ কিছুই বোঝে না। ইসুনের বার্থডে ডিসেম্বর 23 তারিখ, আর ওই দিনই ইয়ং এর মৃত্যুদণ্ড কার্যকর হবে। এরপর সেল নাম্বার 7-এ মেয়ে ইসুনের বার্থডে খুব সুন্দরভাবে পালন করা হয়, কিন্তু হতভাগা বাবা বুঝে না এটাই তার মেয়ের সাথে কাটানো শেষ মুহূর্ত। কিছুক্ষণ পর কিছু গার্ড এসে ইয়ংকে নিয়ে যায়। ইয়ং দেখে আজ তাকে অন্য পথ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তখনই ইয়ং বুঝে যায় আসলে তার সাথে কি হতে চলেছে। আর কোনোদিনও তার মেয়েকে সে দেখতে পারবে না, সে খুব ভালোভাবে বুঝে যায়। ইয়ং ছুটে তার মেয়ের কাছে চলে আসে। সে চিৎকার করে বলতে থাকে, আমি খুন করিনি, আমার মেয়ের কাছ থেকে আমাকে প্লিজ আলাদা করো না, আমাকে বাঁচতে দাও। আমার এই অসহায় মেয়েটির আমি ছাড়া কেউ নেই পৃথিবীতে। ছোট্ট মেয়ে ইসুন তার বাবার কান্না দেখে সেও কাঁদতে থাকে। সে তার বাবাকে কোনোভাবেই যেতে দিতে চাচ্ছিল না। দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমানে সে কোর্টে চলে আসে।
আর সে উকিল মেয়েটিকে দেখানো হয়। আর আমরা বুঝতে পারি মেয়ে উকিলটি আর কেউ নয়, বরং সে ছোট্ট ইসুন। সে এত বছর পর নিজে উকিল হয়ে নিজের বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য আবারও তার বাবার কেসটিকে ওপেন করেছে। বিচারকরা সমস্ত সাক্ষ্য প্রমাণ দেখে বিশ্লেষণ করে রায় দেয় যে ইসুনের বাবা ইয়ং ছিল সম্পূর্ণ নির্দোষ। কিন্তু ইসুনের বাবাকে তো অনেক আগে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলা হয়েছে। কিন্তু ইসুন তার নির্দোষ বাবাকে অনেক বছর পর হলেও নির্দোষ প্রমাণ করতে পেরেছে। তার মৃত বাবা হারানো সে সম্মান সে আজ ফিরিয়ে দিয়েছে। এরপর ইসুন সে জেলখানার সামনে যায়। সে আজ তার বাবাকে সে সম্মানে জেলখানা থেকে ফিরিয়ে আনতে পারবে না, কিন্তু সে কল্পনা করে যে তার বাবা একটি বেলুনে করে তার ছোটবেলার ছোট্ট ইসুনকে নিয়ে দৌড় আকাশে হারিয়ে যাচ্ছে। অর্থাৎ আজ ইসুন তার বাবাকে সকল মিথ্যা অপবাদ থেকে মুক্তি দিয়েছে। আজ তার বাবা মরে গিয়েও হয়তো শান্তি পাবে। আর এই দৃশ্যটির মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।